চন্দনদা, ঠিকই যে 193 এই নাম্বারটা ডেফিনেটলি একটা খুব সিগনিফিকেন্ট নাম্বার, আমি শুরুতেও যেটা বললাম। কিন্তু ফাইনালি এই ইমপিচমেন্ট প্রসেস, প্রথমত হচ্ছে দেশের ইতিহাসে ইমপিচমেন্ট, যে সিইসির বিরুদ্ধে ইমপিচমেন্ট, দেশের মুখ্য নির্বাচন কমিশনের এগেনস্টে ইমপিচমেন্ট, এই প্রথম। দুই হচ্ছে এটা নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা নেই, এটা ধরে নেওয়া যেতে পারে যে যেভাবে বিচারপতিদের ইমপিচমেন্ট হয় সেই প্রসেসে এটা যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিরাট নাম্বারটা আপনাদের দরকার, সেটা তো আপনাদের পার্লামেন্টে নেই, অর্থাৎ বিরোধীদের তাদের পার্লামেন্টে নেই। একেবারে শুরুতে বলি মৌপিয়া, যে আজকে 124/4 এই ধারাটাও কিন্তু একেবারে শুরুতে, মানে 1950 ইমপিচমেন্টের প্রভিশনটা সর্বক্ষেত্রে রাখা হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। এখনো পর্যন্ত 6 বার যে একটার বিভিন্ন মডেল চেঞ্জ হয়েছে, বাট 2023-এ যে ইলেকশন কমিশনের আমরা সকলেই জানি অ্যাপয়েন্টমেন্টস, কন্ডিশনস অ্যান্ড টার্মস অ্যান্ড সার্ভিসেস, সেখানে দাঁড়িয়ে আমরা একটা জিনিস দেখেছি যে ইনি আর ইলেক্টেড বলা যাবে না, ইনি সিলেক্টেড। একদম বেসিক প্রিন্সিপালের এই জায়গাটাতে ইমপিচমেন্ট শব্দটা কখনো ব্যবহার করা হয়নি এই কারণে যে তাদের প্রয়োজন ছিল না, কারণ সিজিআই যখন ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ দ্য ভোটার্স ইন দ্য সিলেকশন কমিটি, তখন এই প্রশ্নগুলো উঠতো না, যেটা কংগ্রেসের সময় সুদৃঢ়ভাবে ছিল। আজকে ইমপিচমেন্টের প্রশ্নটা উঠছে অনেকগুলো কারণে, দেখো দুটো রিজন ওখানে দেওয়া আছে। একটা মিসবিহেভিয়ার, পলিটিক্যাল ক্লাসের সাথে উনি অবজ্ঞা করছেন, বিভিন্ন ক্ষেত্রে হুমকি দিচ্ছেন, এগুলো আমরা দেখেছি। দ্বিতীয়টা হচ্ছে ইনক্যাপাসিটি আছে, ইনক্যাপাসিটিকে তোমাকে রেগুলেট করতে পারি, 13টা ডিপার্চার, 13টা নিয়মের পরিবর্তন, ইভেন সুপ্রিম কোর্টের ইনভলভমেন্ট তো বুঝিয়ে দিচ্ছে যে এই স্ট্রাকচারটা ইনক্যাপাসিটেড। এবং এখন তোমার পশ্চিমবাংলায় দাঁড়িয়ে যে অবস্থায় দাঁড়িয়েছে, তুমি বিহার কেন আর কারো সাথে তুলনা করতে পারবে না, কারণ 60,06,675-এর মধ্যে 10,04,000 যার একটা রেজলিউশন হয়েছে, যার মধ্যে 4 লক্ষ কিন্তু প্রপার। আমাকে যদি সেই হিসেবে দেখতে হয়, 24 লক্ষের নাম থাকা উচিত এই 60 লক্ষের মধ্যে, যদি সেই রেশিওতেও যায়, যারা ভোটাধিকারী তারা ভোট দিতে পারছেন না, তারা ভোট দিতে পারবেন না। যদি এরকম একটি ঘটনা ঘটে, তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই নির্বাচন কমিশন দুটো মানেই বৃদ্ধ, একদিকে ইনক্যাপাসিটি আর একদিকে প্রভোকেটিভ। সুতরাং এই যে পার্লামেন্টে ইমপিচমেন্টটা আনা হচ্ছে, এই ইমপিচমেন্টটা আনা হচ্ছে এই আঙ্গিকে, এবং এটাই একমাত্র কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তো চলতি সপ্তাহে আমরা দেখেছি স্পিকারের এগেইনস্টে অনাস্থা, সেটা ফাইনালি তার কার্যকারিতা কি হয়েছে? আমরা তো দেখেছি যে ইভেন তৃণমূল কংগ্রেস যারা প্রথমে এই অনাস্থা প্রস্তাবে তারা শর্ত সাপেক্ষে, যে তারা মনে করেছিল যে অন্তত 3 দিন সময় দেওয়া দরকার ইত্যাদি, প্রাথমিকভাবে তারা সমর্থন না দিলেও পরে তারা সমর্থন দেয়, কিন্তু ফাইনালের কার্যকারিতা কি? শুধুমাত্র একটা রাজনৈতিক ইস্যু তৈরি করা ছাড়া কার্যকারিতা কি আছে? বিরোধী দলের সংখ্যাটা তো কম থাকে ট্রেজারি বেঞ্চের থেকে, খুব স্বাভাবিক তুমি এই প্রশ্ন করতে পারো না তাদের কার্যকারিতা কি। প্রশ্নটা হচ্ছে গভর্নমেন্ট শুনবে, বিকজ ইট ইজ খুব স্বাভাবিকভাবে বিরোধী এবং ট্রেজারি এইভাবে শব্দগুলো আসে। যে সরকার পুরো উল্টে দিয়েছে, তুমি জানো এখানে গৃহমন্ত্রীর স্টেটমেন্ট আমি নতুনভাবে বলবো না, কিন্তু এই ইমপিচমেন্টের যে জায়গাটা স্বাধীনতার পরে এই কনস্টিটিউশনের ওপর দাঁড়িয়ে এই প্রথম। তার কারণ আমি আবারও বলছি, একটা সিলেক্টেড কমিটি এবং একটা স্বার্থ নিয়ে কাজ করছেন, যেটা বারবার প্রমাণ করেছি। রাহুল গান্ধীর স্টেটমেন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে আজ পর্যন্ত তারা কোনো কোয়েশ্চেন করতে পারেননি, আমরা বারবার এটাকে স্ট্যাবলিশ করেছি। আজকে ইমপিচমেন্টের যে জায়গাটা আসছে, মৌপিয়া আমি একদম এখানে শেষ করি, তুমি একটা জিনিস বোঝো, যে মানুষগুলো ভোটাধিকার, যে মানুষগুলো ভোট দেওয়ার অধিকারী, যাদের ডকুমেন্টেশন আছে, তাদের রেখে দেওয়া হলো অ্যাবজুডিকেশনে, এবং ভোটটা যদি ডিক্লেয়ার হয় তার সলিউশন কি? এই নির্বাচন কমিশন দিয়েছে। ইতিমধ্যে বসুন্ধরা আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, আমি বসুন্ধরা। চন্দনদা, মৌপিয়া, রাষ্ট্রপতিকে অপমান করার যদি কোনোভাবে হয়ে থাকে কোনো ক্ষেত্রে, সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা একদম একটা সাংবিধানিক সংকট এবং সাংবিধানিক অপমান। এখানে রাষ্ট্রপতিকে বাইরে রাখতে হবে। আলকা লাম্বা থেকে শুরু করে শামা আহমেদ, তারা তো এই মর্মে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। আমি এক্স্যাক্টলি এই প্রসঙ্গে আসছি। আমি শুরুতেই বলছি যে রাষ্ট্রপতিকে রাজনৈতিকরণের কোনো জায়গা রাখা উচিত না সাংবিধানিকভাবে, কারণ এটা কনসেপ্ট অফ স্যাংটিটি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারাই বা যে দল বা কেন্দ্রীয় সরকার, তার পরবর্তী যেসব অ্যাকশনস এবং রাষ্ট্রপতিকে দিয়ে বলিয়ে নেওয়া,
ইনফ্যাক্ট সেটার মধ্যে কিন্তু রাজনৈতিক ক্লাসিফিকেশন আছে। তুমি ভালো করে শুনে নাও, আমরা স্বাভাবিকভাবে বলছি, আমি কোনো একটি চ্যানেলে বলছিলাম এটা যদি হরিয়ানা হতো, এটা যদি মধ্যপ্রদেশ হতো, এটা যদি গুজরাট হতো, তাহলে এই প্রসঙ্গগুলো আসতো না। আজকে এই প্রসঙ্গটা এসছে, তার কারণ হচ্ছে যদি কংগ্রেস শাসিত বা অবিজেপি শাসিত কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটে, কি অ্যাকশনস হতে পারে দেখেছি। কিন্তু আমার প্রশ্নটা আরেকটু অন্য জায়গায়, যে অ্যাকশনসগুলোর আজকে সাক্ষী হচ্ছেন এই জেলা শাসকরা, এসপিরা, সেখানে রাজনৈতিকভাবে বেঁচে যাচ্ছেন কারা? মুখ্যমন্ত্রীর যে প্রশ্ন করা হয়েছিল, একজন পূর্ণমন্ত্রী রাষ্ট্রপতিকে রিসিভ করবেন, অভ্যর্থনা করবেন, এটা ছিল কারণ। সেটা করা হয়নি। তার পরবর্তী সময় প্লেস চেঞ্জ হয়েছে। আমি একটা কথা পরিষ্কার বুঝি, কনস্টিটিউশনালি বুঝি, রাষ্ট্রপতির দপ্তর থেকে কমিউনিকেশন যেটা করা হয় থ্রু সিস্টেম করা হয়, এবং এর সাথে গভর্নরও ইনভলভ থাকেন, তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ইনভলভ থাকেন, চেক রিচেক করা হয়, এবং তার পরবর্তী সময় যে ঘটনাটি ঘটেছে রাষ্ট্রপতি সেটা স্বীকার করেছেন বা তার ডিপার্টমেন্ট স্বীকার করেই এটা এসছেন পরিবর্তিত প্লেসে, উনি জানতেন সেটা। তাহলে আলটিমেটলি রাজনৈতিক অপটিক্স তৈরি করা কেন? আমি দুটো দলের ক্ষেত্রেই বলছি, রাজনৈতিক অপটিক্স তৈরি করা কেন? কেন রাষ্ট্রপতিকে ইনভলভ করে আমরা আমি আজকে ঠিক এই একটা জায়গাটাই সূত্রের কাছে আসি। অসম্মানিত এই যে আলোচনা করব। একটা খুব সিরিয়াস অভিযোগ তৃণমূল কংগ্রেস প্লাস করে দিয়ে কৃষ্ণকে চন্দন শ্রমিক ভট্টাচার্যের তাই বক্তব্য সেই আদমে কতটা হচ্ছে interesting লেগেছে? একটা জিনিস গোপীনাথ সরকার। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ইনফ্যাক্ট এই শ্রমিক আমার এই বাইক ভীষণ interesting লেগেছে। রিয়েলি এবং আমার ওনারশিপ নিতে ইচ্ছে করছে। ইনফ্যাক্ট আমরা যে কথাটা বলে আসছি সেই কথাটাই প্রোটোটাইপ, অ্যাবসলিউটলি তাকে ইকো করলেন শ্রমিকবাবু, ধন্যবাদ তাকে এর জন্য। তার কারণ হচ্ছে এই মেসেজটা খুব স্বাভাবিক, আমি বলবো এই মেসেজটা উনি কখনোই কোনো কংগ্রেসি কমিউনিস্ট পার্টির জন্য রাখেননি, কারণ তারা চরিত্রগতভাবে বহুত্ববাদে বিশ্বাস করেন। আমাদের অ্যাকশন তাই, আমাদের অ্যাডাপশন তাই, আমাদের আইডিওলজি তাই। উনি যে প্রসঙ্গটা তুললেন সম্ভবত ওনার দলেরই আর একটা গ্রুপের বিরুদ্ধে, যারা প্রতি মুহূর্তে রোহিঙ্গা 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 বলে আন্দোলনে একটা মাত্রা দেওয়ার চেষ্টা করে।